হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বিভিন্ন পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে, আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। আজকের ক্লাসের বিষয় হলো পলিটি ও অর্থনীতি। পলিটি ও অর্থনীতি থেকে বিভিন্ন পরীক্ষায় দু একটি প্রশ্ন এসেই থাকে। যারা ডব্লিউবিসিএস এর প্রস্তুতি নাও তাদের কাছে পলিটি অবশ্যই একটি আবশ্যিক বিষয়, সেখানে পড়তে হয়। কিন্তু ক্লার্কশিপ বা ফুড এসআই বা পিএসসি অন্যান্য পরীক্ষায় পলিটি বা অর্থনীতি বিষয়টা খুব একটি গুরুত্ব সহকারে ছাত্রছাত্রীরা পড়ে না, কিন্তু এখান থেকে অবশ্যই প্রশ্ন এসেই থাকে। তো আজকের এই ক্লাসে 20টি প্রশ্ন নিয়ে একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই 20টি প্র্যাকটিস সেটটা তোমরা দেখো, অ্যান্সার করার চেষ্টা করো, এবং এরকমই প্রশ্ন যেমন আসে তোমরা এই পলিটি ও অর্থনীতি থেকে অবশ্যই তোমরা পড়ো, এবং পড়ে নিজেকে প্রস্তুতি আরও উন্নত করার চেষ্টা করো। চলে আসছি আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন হলো, কত বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে? অপশান এ 16 বছর, অপশান বি 18 বছর, অপশান সি 21 বছর, অপশান ডি 14 বছর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 14 বছর। অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন, এটি আগে সংবিধানে 35 নম্বর ধারা শিক্ষার অধিকার ছিল, এখন বর্তমানে শিক্ষার অধিকারটি কত নম্বর ধারায় লিপিবদ্ধ হয়েছে সেটি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতে অবশিষ্ট ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? কেন্দ্রীয় সরকারের হাতে, রাজ্য সরকারের হাতে, দুই পক্ষের হাতে, না স্থানীয় প্রশাসনে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, কেন্দ্রীয় সরকারের হাতে। ভারতে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত রয়েছে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি লোকসভার অধ্যক্ষ, অপশান ডি প্রধানমন্ত্রী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান সি লোকসভার অধ্যক্ষ। অর্থাৎ যৌথ অধিবেশনে লোকসভার অধ্যক্ষ সভাপতিত্ব করেন। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। কে পরপর দুবার ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? কে পরপর দুবার ভারতের উপরাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, আর ভেঙ্কটরমন, ডক্টর শঙ্কর দয়াল শর্মা, বি ভি গিরি। এটা ভি ভি গিরি হবে, ভি ভি গিরি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডক্টর এস রাধাকৃষ্ণন। অর্থাৎ ডক্টর এস রাধাকৃষ্ণন তিনি ভারতে পরপর দুবার উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এবং যার জন্মদিনকে স্মরণ করে আমরা প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকি। ডক্টর এস রাধাকৃষ্ণন তিনি ভারতের পরপর দুবার উপরাষ্ট্রপতি হয়েছিলেন। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। একটি বিল সেটি অর্থ বিল কিনা সেটি কে স্থির করেন? একটি বিল সেটি অর্থ বিল কিনা সেটি কে স্থির করেন? অপশান এ অর্থমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি রাজ্যসভার চেয়ারম্যান, অপশান ডি লোকসভার অধ্যক্ষ। এক্ষেত্রে সঠিক উত্তরটি, এবং এটি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং বারবার পরীক্ষায় এসে থাকে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লোকসভার অধ্যক্ষ। অর্থাৎ একটি বিল অর্থ বিল কিনা এবং সেটি কোথায় পেশ করা হবে তা স্থির করেন লোকসভার অধ্যক্ষ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? 60 বছর, 62 বছর, 70 বছর, না 65 বছর? এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান ডি 65 বছর। অর্থাৎ 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করে থাকেন। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, এটি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় দুটি শব্দ যুক্ত হয়েছিল, তার মধ্যে একটি হলো ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষ সংবিধানে যুক্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে? এখানে অপশানগুলি হলো অপশান এ 41তম, অপশান বি 42তম, অপশান সি 43তম, অপশান ডি 44তম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি 42তম।
আমরা প্রত্যেকেই জানি 42তম সংবিধান সংশোধন 1976 সালে হয়েছিল, যাকে মিনি কনস্টিটিউশন রিভিউ বলা হয়ে থাকে। সে 1976 সালে সংবিধানের ব্যাপক পরিবর্তন করা হয় এবং মেজর পরিবর্তনগুলো এই বছরই করা হয়ে থাকে। এখানে দুটি শব্দ যুক্ত হয়েছিল, ধর্মনিরপেক্ষ আর একটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ধর্মনিরপেক্ষর সাথে একটি শব্দ যুক্ত হয়েছিল, সেই শব্দটি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলে যাচ্ছি এই প্রশ্নের, তো উত্তর অপশান বি হবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, সারকারিয়া কমিশন কিসের সঙ্গে সংযুক্ত? সারকারিয়া কমিশন কিসের সঙ্গে সংযুক্ত? অপশান এ প্রশাসনিক সংস্কার, অপশান বি নির্বাচনী সংস্কার, অপশান সি অর্থনৈতিক সংস্কার, অপশান ডি কেন্দ্র রাজ্য সম্পর্ক। সারকারিয়া কমিশন, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কেন্দ্র রাজ্য সম্পর্ক। অর্থাৎ সারকারিয়া কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্কের দ্বারা নিযুক্ত হয়েছিল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, অপশান ডি অর্থমন্ত্রী। এক্ষেত্রে মনে রাখতে হবে পরিকল্পনা কমিশন, যেটি বর্তমানে আর তার অস্তিত্ব নেই, এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন অপশান সি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এটি বারবার পরীক্ষায় আসে। স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? হুকুম সিং, রাম ভগত, রবি রায়, গণেশ বাসুদেব মবলঙ্কার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি গণেশ বাসুদেব মবলঙ্কার। অর্থাৎ জি.বি. মবলঙ্কার ছিলেন স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ। ভারতীয় সংবিধানের মোট কতগুলি তপশিল আছে? ভারতীয় সংবিধানে মোট কতগুলি তপশিল আছে? অপশান এ 9টি, অপশান বি 10টি, অপশান সি 11টি, অপশান ডি 12টি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 12টি। অর্থাৎ যখন বর্তমানে সংবিধান রচিত হয়েছিল তখন 8টি তপশিল ছিল, কিন্তু বর্তমানে তপশিল বাড়তে বাড়তে বর্তমানে এটি আর 12টি তপশিলে পরিণত হয়েছে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় কটি স্বাধীনতা দেওয়া হয়েছে বা কী দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধান 19 নম্বর ধারাটাকে স্বাধীনতার ধারা বলা হিসাবে যায়। এক্ষেত্রে 19 নম্বর ধারায় কতগুলি স্বাধীনতার কথা বলা হয়েছে সেইটাই এখানে অ্যান্সার করতে হবে। অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 8টি, অপশান ডি 9টি। এক্ষেত্রে মনে রাখতে হবে সঠিক উত্তরটি হবে অপশান এ 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারায় 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে, তার মধ্যে বাক স্বাধীনতা একটি অন্যতম। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জে.বি. কৃপালানি, রাজেন্দ্র প্রসাদ, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি বি.আর. আম্বেদকর। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, এক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান ডি বি.আর. আম্বেদকর। অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নগরপালিকা বিল পাস করা হয়? 70তম, 72তম, 73তম না 74তম? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 74তম। 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নগরপালিকা বিল পাস করা হয়। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, ভারতের যে সংবিধান সেটি কার্যকর করা হয় কবে থেকে? ভারতীয় সংবিধান, এই ক্ষেত্রে অনেকেই প্রশ্নটি বারবার অনেকেই গুলিয়ে ফেলে এবং ভুল অ্যান্সার করে আসে। ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে থেকে? 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1952, 15ই আগস্ট 1948, 26শে নভেম্বর 1949। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 26শে জানুয়ারি 1950। এই 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর করা হয় এবং সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 গণপরিষদের দ্বারা, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির দ্বারা গণপরিষদ গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949, কিন্তু সেটি কার্যকর করা হয়েছিল পরের বছর 26শে জানুয়ারি 1950 সাল থেকে। সেই জন্য সেই দিনটিকে মনে রেখে আমাদের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে প্রতি বছর পালন করা হয়।
চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতে কে প্রথম জাতীয় আয়ের হিসাব করেছিলেন? মহালানবিস, দাদাভাই নওরোজি, ভিকো আর.ভি. রাও না সর্দার প্যাটেল? ভারতের প্রথম কে জাতীয় আয়ের হিসাব করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান বি, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম যিনি জাতীয় আয়ের হিসাব করেছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ কত সালে করা হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ কত সালে করা হয়? অপশান এ 1947, 1948, 1949, 1951। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1949 সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয় 1949 সালে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। মহালানবিস মডেল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত? মহালানবিস মডেল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কে প্রশান্তচন্দ্র মহালানবিস মডেল বলা হয়ে থাকে। ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? অপশান এ 1942, অপশান বি 1947, অপশান সি 1950, অপশান ডি 1955। এক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান সি 1950 সালে। ভারতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? অপশান সি 1950 সালে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ন্যাবার্ড যে ব্যাংক, সেই ন্যাবার্ড ব্যাংক সালে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, অপশান বি পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অপশান সি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, অপশান ডি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এক্ষেত্রে মনে রাখতে হবে সঠিক উত্তরটি হলো অপশান সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অর্থাৎ ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো? যদি তোমার প্রস্তুতিতে একটু সাহায্য করে থাকে এবং তোমরা বাড়িতে এইরকম প্রশ্নের ধরন দেখে তোমরা পড়ার চেষ্টা করো। যে সকল সংসদ বা রাষ্ট্রপতির কার্যকাল, তাদের মেয়াদ, তাদের ধারা, যে সংবিধানে যে সকল ধারাগুলো আলোচনা করা হলো, বা সংবিধানের যে কার্যকাল বা কার্য কমিটি বা বিভিন্ন কমিটির যে সকল চেয়ারম্যানগুলো ছিল তাদের বিষয়ে, এই বইগুলো অবশ্যই বই থেকে পড়ে যেও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তোমাদের প্রস্তুতি একটু সাহায্য করে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার উৎসাহ বাড়ানোর চেষ্টা করো। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।